আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে আলোচনায় তার মন মতো একটা চুক্তি করতে পারবে, নাকি চুক্তিটা হবে ইরানের মন মতো? কে এই কূটনৈতিক লড়াইয়ে জিতবে, এই আলোচনা এখন হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে যুক্তরাষ্ট্র এবং ইরান এই আলোচনার জন্য যাদেরকে বসিয়ে দিয়েছে তাদের ক্যারিয়ার, তাদের দক্ষতা, তাদের যোগ্যতা, তাদের নেগোসিয়েশন স্কিল, এসব বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। তাহলে তাদের এই ক্যারিয়ার কিভাবে এই আলোচনাকে প্রভাবিত করবে, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনাকে প্রভাবিত করবে, সে বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি। এবং আমরা এটাও আলোচনা করার চেষ্টা করব যে এই চুক্তিতে কে লাভবান হতে পারে, কিভাবে লাভবান হতে পারে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনায় তাদের টপ ডিপ্লোম্যাট অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্ব দিচ্ছেন না, তিনি এই আলোচনাতে নেই। এই আলোচনায় কে এগিয়ে আছেন? এই আলোচনাতে নেতৃত্ব দিচ্ছেন কে? এই আলোচনাতে নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। স্টিভ উইটকফের 5 মাস আগেও কোনো কূটনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। 1968 সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয়, ডোনাল্ড ট্রাম্পের তার উপরে আস্থা তার কেরিয়ারের জন্য এখন সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। তিনি কখনোই ডিপ্লোমেট ছিলেন না, তিনি নিউ ইয়র্কে আবাসন ব্যবসা করেছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সঙ্গী। তারপরেও গত 5 মাসে তিনি কি করেছেন? গত 5 মাসে তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা যুদ্ধবিরতির জন্য নেগোসিয়েশন করেছেন। সেখানে তার কিছুটা সাকসেস রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর, অর্থাৎ মার্কিন সিংহাসনে বসার কয়েকদিন আগে, ইসরায়েলের সঙ্গে হামাসের একটা যুদ্ধবিরতি হয়েছিল। এটি হলো গিয়ে এই স্টিভ উইটকফের মধ্যস্থতায় হয়েছিল। এটি তার সাকসেস। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সেই যুদ্ধবিরতি আর ঠিক থাকেনি। ইসরায়েল আবারও হামাসের ওপর হামলা করেছে, গাজাতে হামলা করেছে। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সেখানেও তিনি মধ্যস্থতা করছেন। অর্থাৎ 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক লড়াইয়ে সামনে এগিয়ে রয়েছেন স্টিভ উইটকফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতায় তিনি আছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি করার জন্য মধ্যস্থতায় তিনি আছেন। এখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বা পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করার ক্ষেত্রেও তিনি আছেন। বলা হয়ে থাকে যে তিনি হলেন মার্কিন ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি যিনি মার্কিন পররাষ্ট্র নীতি এবং এই কূটনৈতিক ক্ষেত্রে এত বেশি পরিমাণে প্রভাব রাখতে পারছেন। এর আগে যিনি এই প্রভাব রেখেছিলেন তার নাম হলো হেনরি কিসিঞ্জার। 1973 সালে তাকে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে পরমাণু বিষয়ে এবং পররাষ্ট্র নীতি বিষয়ে তিনি বিশাল পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন। তার নামটা তখন চারদিকে ছিল। তাহলে অভিজ্ঞতা যদি আমরা তুলনা করি, রিচার্ড নিক্সনের যে অভিজ্ঞতা ছিল মিস্টার উইটকফের সেই অভিজ্ঞতা নেই। কিন্তু মিস্টার উইটকফ এখন এসে ইরানের সঙ্গে একটা হাইলি প্রযুক্তিগত বিষয়ে আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেখানে ইরানের পক্ষ থেকে যিনি এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন সিজনড কূটনীতিবিদ হিসেবে পরিচিত, যিনি ঠান্ডা মাথার একজন কৌশলী আলোচক হিসেবে পরিচিত এবং যিনি কখনোই পশ্চিমা শক্তির কাছে মাথা নত করে না বলে তার নাম রয়েছে, এমন একজন মানুষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরিগচি এখানে নেতৃত্ব দিচ্ছেন। এই পরমাণু বিষয়ে ইরান যেসব আলাপ আলোচনা করে সেখানে প্রধান ব্যক্তি হিসেবে হাজির থাকেন আব্বাস অরিগচি। এমনকি 2015 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের যে আলোচনা হয়েছিল সেই আলোচনাতেও এই আব্বাস অরিগচি প্রধান ব্যক্তি ছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয়ার বিষয়ে আব্বাস অরিগচির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, সে তুলনায় উইটকফের অভিজ্ঞতা তেমন একটা নেই। কিন্তু এখন তো আপনারা বলতে পারেন যে টিম লিডারের অভিজ্ঞতা না থাকলে কি হবে? তার টিমের মধ্যে বিশেষজ্ঞরা থাকবে, বিশেষজ্ঞরা কাজ করে তাকে ব্রিফ তৈরি করে দেবেন, তিনি সে নিয়ে এগিয়ে যাবেন। প্রথম বৈঠক হয়ে যাওয়ার পর এখন গণমাধ্যমে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান তারা দুজনই সত্যিকারের আলোচনা শুরু করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এখন রিয়েল আলোচনাটা শুরু হবে, অর্থাৎ দর কষাকষিটা শুরু হবে। এখন এই দর কষাকষির ক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্প
কি চাইতে পারেন এই আলোচনা থেকে, বা ইরান কি চাইতে পারে এই আলোচনা থেকে, সেটি আমাদের জানা থাকা দরকার। ডোনাল্ড ট্রাম্প দুটো বিষয় এখানে চাইতে পারেন। এক, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে, অর্থাৎ ইরান কোনো রকম পারমাণবিক কর্মসূচি চালাবে না। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তো পারমাণবিক কর্মসূচি রয়েছে। সামরিক খাতে যদি ব্যবহার করা না হয়, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো বিভিন্ন দেশ এই পারমাণবিক শক্তিকে ব্যবহার করছে। সুতরাং পুরোপুরি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়ার যদি প্রস্তাব আসে, তাহলে সেটি একটা বিশাল লড়াইয়ের ব্যাপারে দাঁড়াবে, এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত কি হবে তা অনুমান করা যাচ্ছে না। দ্বিতীয় বিষয়টি হতে পারে যে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, কিন্তু তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত থাকবে, যেন তারা পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। এই বিষয়টি কেন হতে পারে? কারণ যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, আন্তর্জাতিক সংস্থা, তারা বলছেন যে ইরান এখন ইউরেনিয়ামকে 60%, 60% বিশুদ্ধ করতে পেরেছে। 2018 সালেই বিশুদ্ধ করার মাত্রা ছিল 3%। 2018 সালেই ওয়ার্ল্ড পাওয়ারের সঙ্গে ইরানের এই যে পরমাণু বিষয়ক যেই চুক্তি, সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি মনে করেছিলেন যে এর চেয়ে ভালো একটা চুক্তি ইরানের সঙ্গে করা সম্ভব। 2018 সালের পরে এই 2025 সালে এসে 3% থেকে 60%-এ ইউরেনিয়াম বিশুদ্ধ করার কাজ এগিয়ে নিয়েছে ইরান। যদি ইরান ইউরেনিয়ামকে 90% বিশুদ্ধ করতে পারে, তবে তা দিয়েই অস্ত্র তৈরি করা সম্ভব হবে, অর্থাৎ সেটি হলো অস্ত্র তৈরি করার একটা গ্রেড। এখন বিশেষজ্ঞরা বলছেন যে 60% থেকে 90%-এ ইউরেনিয়াম বিশুদ্ধ করার কাজ উন্নীত করতে ইরানের এখন যা সুবিধা আছে, তাতে করে তার 6 মাস সময় লাগবে। সুতরাং এটি একটা লক্ষ্য হতে পারে আমেরিকার, যে ইরানকে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র। ফলে কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে, কতটুকু সুযোগ সুবিধা কমাতে হবে, এরকম অতি প্রযুক্তির বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে এই আলাপ আলোচনায় যারা থাকবেন, তাদের খুবই সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে ব্যাপক পরিমাণে সেখানে বিরোধ, আলাপ আলোচনা, তর্ক এবং মীমাংসা করার এই জায়গাটি হয়ে উঠতে পারে। ইরান বলছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তারা যেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এতে তাদের উদ্দেশ্য হলো জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে আমরা এটা ধরে নিই যে ইরান যা বলছে সেটি ঠিক বলছে। সেক্ষেত্রে ইরানের তো তাহলে আর পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো উদ্দেশ্য নেই। যদি উদ্দেশ্য না থাকে, তাহলে ইরান সহজেই একটা চুক্তিতে চলে যেতে পারে, এবং সেই চুক্তিতে চলে গেলে ইরান কি করবে? ইরান প্রথমে যে বিষয়টি নিশ্চিত করবে সেটি হলো যে ইরানের উপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়। গত নির্বাচনে এই যে মাসুদ পেজেকশিয়ান নির্বাচিত হয়ে এসেছেন প্রেসিডেন্ট হিসেবে, তিনি কিন্তু পশ্চিমের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলাপ আলোচনা করার একটা ম্যান্ডেট এই নির্বাচনে তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ বর্তমানে যে সরকার রয়েছে ইরানে, সেই সরকার চায় যে নিষেধাজ্ঞা উঠে যাক, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে পশ্চিমের সঙ্গে আলাপ আলোচনা হোক। সুতরাং তারা যেহেতু তাদের একজন অভিজ্ঞ কূটনীতিক এখানে রেখেছে, সেই কূটনীতিকের মাধ্যমে তারা এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে ইরান। এবং যদি তারা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়, তাহলে ইরানের যেসব খনিজ সম্পদ রয়েছে সেসব ব্যবহার করে তারা তাদের যারা বন্ধু দেশ রয়েছে, রাশিয়া, চীন, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এবং নিষেধাজ্ঞা উঠে গেলে তো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও ইরান ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং তারা তাদের অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে দিতে পারবে। সুপ্রিয় দর্শক, তাহলে এই দুই দলে যে দুজন নেতৃত্ব দিচ্ছেন, তাদের এবার সাকসেস নিয়ে একটু কথা বলি। 2015 সালে যে ইরানের পারমাণবিক চুক্তি হয়েছিল, আপনাদের বলেছি সেখানে মূল ব্যক্তি ছিলেন আব্বাস আরিগচি, এবং আব্বাস আরিগচির যারা শত্রু, তারাও এক কথায় বলেন যে তিনি দারুণ একজন নেগোশিয়েটর এবং একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিবিদ। অন্যদিকে মিস্টার উইটকফের কিছু সমালোচনা হয়েছে, যেমন রাশিয়া ইউক্রেন জটিলতার গভীরতা তিনি বুঝতে পারেননি বলে গণমাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে। এবং সেখানে যেই দুটো সাকসেস আমরা সামনে আনতে পারি, একটা হলো যে জ্বালানি অবকাঠামোতে হামলা করা হবে না, এরকম একটা অস্থায়ী যুদ্ধবিরতি, এবং কৃষ্ণ সাগরে একটা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাশিয়া সম্মত হয়েছে। এটিকে একটা সাকসেস হিসেবে আমরা উইটকফের দেখতে পারি। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, সেটা হলো যে এখনো পর্যন্ত এই দুটো চুক্তি কার্যকর হয়নি, এবং ভ্লাদিমির পুতিন একটা শর্ত দিয়ে রেখেছেন, যে শর্ত হলো যে পুতিনের কৃষি এবং ব্যাংকিং সেক্টরের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তারপরেই তিনি এই চুক্তি কার্যকর করবেন, এমন একটি শর্ত তিনি দিয়ে রেখেছেন। ফলে আমরা উইটকফকেও সম্পূর্ণভাবে রাশিয়া ইউক্রেনে খুব একটা সফল যে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। তারপরেও প্রশ্ন থাকে
যে কূটনীতির টেবিলে কি হয়, কে কিভাবে আলোচনা করবে এবং কার আলোচনার মধ্য দিয়ে কি সিদ্ধান্ত আসবে, সেগুলো একটি বড় ব্যাপার হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, কূটনীতির টেবিল এমন একটা জায়গা যে তা যুদ্ধ থামিয়ে দিতে পারে, যুদ্ধ লাগিয়েও দিতে পারে। এখন আমরা অপেক্ষা করব আগামী শনিবারের জন্যে আবার যে বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেখানে কিভাবে মূল আলোচনাগুলো শুরু হয় তা জানার জন্য এখন আমাদের অপেক্ষা। ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনা বিষয়ের আরো আপডেট জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, লাইক দিন। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন সব সময়, যে যেখানেই থাকুন না কেন।